এরপর নির্মল যেই গিটারটার দিকে এগোতে গেছে তখন কাঠের সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠে আসার আওয়াজ শোনা গেল। দরজা আমরা খুলে রেখেই এসেছিলাম। কে ঢুকে পড়ল ঘরে আবার। সেই সাথে আমরা আরও একটা আওয়াজ শুনতে পেলাম, কেউ যেন ছাদের উপর ঝাঁপালো। তারপর মনে হলো কেউ হাঁটছে ছাদের উপর দিয়ে। সিঁড়ির পায়ের আওয়াজটা আস্তে আস্তে আমাদের ঘরের সামনে এসে থামল। আমরা দরজার দিকে তাকিয়ে আছি। বুঝতে পারছি কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সৌরভ এবং আপনারা শুনছেন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়। বুঝতেই পারছেন আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, তাই আমাদের গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কথা দিচ্ছি হতাশ হবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। লেখক শুভজিৎ সাহার কলমে হাড় হিম করা ভূতের গল্প, বঙ্কুলুং। অনেকদিন ধরে আমাদের পরিকল্পনা চলছে ঘুরতে যাবার, কিন্তু কোথায় যাওয়া হবে সেটা আমরা কেউ ঠিক করে উঠতে পারছি না। আসলে সামনে 1 জানুয়ারি, আর ওই দিনটা আমরা কেউ বাড়িতে বসে কাটাতে চাই না। আমরা বলতে আমরা 4 জন, আমি, নির্মল, শান্তনু আর রামদা। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকি উত্তরবঙ্গের বাগডোগরায়। পাহাড়ের এত কাছে থাকার কারণে আমরা ছুটির দিনগুলো পাহাড়ের আনাচে কানাচেতে ঘুরে বেড়াই। আর এই ঘোরাঘুরির কারণে পাহাড়ে আমাদের অভিজ্ঞতার শেষ নেই। এবার আমরা পরিকল্পনা করছি 31শে ডিসেম্বর রাতটা পাহাড়ে কোনো নির্জন কোলাহলহীন গ্রামে থাকার, যাকে বলে অফবিট জায়গা। এমন জায়গা পাহাড়ে অনেক আছে, কিন্তু আমরা চাইছিলাম না বেশি দূরে যেতে। যাই হোক, নেট ও গুগল ম্যাপে অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা জায়গা চয়েস করলাম। নাম বুংকুলুং। নেটে দেখলাম সেখানে একটা রিসর্টও আছে, যদিও আমাদের থাকার ইচ্ছা কোনো হোমস্টেতে। পরিকল্পনা মতো 31শে ডিসেম্বর সকালে আমরা যাত্রা শুরু করলাম বাগডোগরা বিহার মোড় থেকে সকাল 9টায়। 2টো স্কুটিতে 4 জন, সঙ্গে একদিন থাকার মতো কিছু প্রয়োজনীয় জিনিস আর নির্মলের গিটার। ভালোই ঠান্ডা পড়েছে, আকাশও বেশ পরিষ্কার। দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। সে এক অপরূপ সুন্দর দৃশ্য। পাহাড় দেখলেই যেন মন ভালো হয়ে যায়। আমাদের মনে এক আলাদা উত্তেজনা। নতুন জায়গায় যাচ্ছি, তাও আবার একেবারে নতুন অজানা রাস্তা দিয়ে গুগল ম্যাপ দেখে। বিহার মোড় থেকে পানিঘাটা মোড় হয়ে আমাদের স্কুটি চলেছে দুধিয়ার দিকে। পথে একটা দোকান থেকে 1 প্লেট করে মোমো দিয়ে সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা চলেছি গন্তব্যের দিকে। একটা স্কুটিতে আমি আর রামদা ও অন্যটাতে শান্তনু ও নির্মল। পানিঘাটা তারপর দুধিয়া পার করে আমরা ধরলাম মিরিকের রাস্তা। বেশ খানিকটা উপরে ওঠার পর আমাদের থামতে হলো। রাস্তা 2টো ভাগে ভাগ হয়ে গেছে। গুগল ম্যাপ বলছে একটি রাস্তা চলে গেছে মিরিকের দিকে, আর দ্বিতীয়টি দিয়ে গেলে সোজা বুংকুলুং যাওয়া যাবে। দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, কোন দিক দিয়ে যাবে? রাস্তা আছে তো এদিকে। আসলে রাস্তা দেখে মনে হচ্ছে রাস্তার কাজ চলছে। শান্তনু মোবাইলে গুগল ম্যাপটা দেখতে দেখতে বলল, এই দিক দিয়ে গেলে মাত্র 12 কিলোমিটার। আমি বললাম, আর অন্যদিকে? শান্তনু গুগল ম্যাপটা আরও একটু ঘেঁটে নিয়ে বলল, যাওয়া যাবে, তবে অনেকটা ঘুর হয়ে যাবে। তার থেকে বরং এটা দিয়েই চলো। রামদা ও নির্মলও সম্মতি দিল এই রাস্তা দিয়ে যাবার জন্য। আমরা আবার যাত্রা শুরু করলাম। একটুখানি যাবার পর দেখলাম
রাস্তায় ধস নেমেছে, আর একটা জেসিবি সেই ধস সরাচ্ছে। আমরা বুঝে গেলাম এই দিক দিয়ে আর আমাদের যাওয়া হলো না। আমরা গাড়ি ঘোরাতে যাব, তখনই নির্মল বলল, দাঁড়াও, একটু শুনে আসি। এই বলেই ও জেসিবির ড্রাইভারের কাছে শুনতে গেল। দাদা, ও দাদা, বলছি এই দিক দিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ যাবে, একটুখানি দাঁড়ান, রাস্তা করে দিচ্ছি। মিনিট 10 অপেক্ষার পর জেসিবিটা ধসের খানিকটা সরিয়ে রাস্তা করে দিল, কিন্তু সেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবার উপায় নেই। পাথরের টুকরো ধুলোবালির ওপর দিয়ে গাড়ির চাকা ঘুরছিল না। অগত্যা আমরা নেমে গাড়ি ঠেলা শুরু করলাম। ধসটা পার করার পর আবার কিছুটা স্বাভাবিক রাস্তা পেলাম, কিন্তু সেই রাস্তাও গাড়ি চালানোর জন্য একেবারে উপযুক্ত না। সারা রাস্তায় পাথরের টুকরো ছড়ানো, রাস্তা চওড়ার কাজ চলছে। এইভাবে কোনো মতে আমরা চলেছি, খুব সাবধানে। কিন্তু রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। নিচে দিয়ে বয়ে যাচ্ছে বালাসন নদী, তার জলের শব্দ ভেসে আসছে কানে। নিস্তব্ধ পরিবেশ, কত না অজানা পাখির ডাক, আর বড় বড় সব গাছ পাহাড়ের গায়ে। মাঝে মাঝে আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে সেই সৌন্দর্যকে অনুভব করছি। এই নির্জন রাস্তাতে আর একটিও গাড়ি বা মানুষকে দেখলাম না। হয়তো রাস্তা খারাপ বলে কেউ এই রাস্তায় আসে না। এইভাবে 12 কিলোমিটার রাস্তা পার হতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। অবশেষে আমরা একটা পাহাড়ি গ্রাম দেখতে পেলাম। আরো কিছুটা যাবার পর বুঝলাম এটাই বুংকুলুং। নেটে দেখা সেই রিসর্টটার সামনে গিয়ে আমরা দাঁড়ালাম, কিন্তু দুর্ভাগ্য, আজ রিসর্ট বন্ধ। আমরা একটু সমস্যায় পড়লাম বটে। কি করব এটাই আমরা আলোচনা করছি, এমন সময় একজন বয়স্ক বেঁটে খাটো নেপালি ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন এবং বেশ হাসি মুখে হিন্দি বাংলা মিশিয়ে বললেন, आप लोग कुछ খুঁজছেন কি? রামদা বলল, হ্যাঁ, বলছি এই রিসর্টটা কি আজ বন্ধ? নেপালি ভদ্রলোক বললেন, হ্যাঁ, আজ বন্ধ আছে। আপনারা কি থাকা জায়গা খুঁজেন? ইয়াপে ভালো হোমস্টে আছে। রামদা বেশ উত্তেজিত হয়ে বলল, আছে? কোথায়? লোকটি তার পেছনের দিকের রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দিকে একটু এগোলেই দেখিয়ে আইয়ে, দেখে যান। এটা ভেবে আমরা একটু ইতস্তত বোধ করলাম যে ওনার সাথে যাব নাকি সামনে গিয়ে দেখব অন্য কোনো থাকার জায়গা আছে নাকি। জিজ্ঞাসু সুলভ দৃষ্টিতে ওর মুখের দিকে তাকানোর পর ঠিক হলো একবার ওনার সাথে গিয়ে দেখা যাক। আমি নির্মলকে বললাম, নীরু, তুমি এখানে দাঁড়িয়ে বাইকগুলো দেখো, আমরা ওনার সাথে গিয়ে একটু দেখে আসি। আচ্ছা যাও, আমি আছি এখানে। ও আর শোনো, যতটা কমে করা যায় একটু দেখো। তারপর ওনার পেছনে পেছনে আমি, শান্তনু, রামদা যেতে লাগলাম। পাহাড়ি রাস্তা দিয়ে সামান্য একটু ওঠার পর কিছু বাড়ি ঘর চোখে পড়ল। বাড়িগুলো বেশ সুন্দর, সাজানো গোছানো, এক কথায় ছবির মতো। আমরা রাস্তার বাঁদিকে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। উনি আমাদের দাঁড়াতে বলে পাশের ঘর থেকে চাবি নিয়ে এসে দরজা খুলে দিলেন। আমরা ভিতরে গিয়ে দেখলাম 4 জনের এক রাত থাকার জন্য যথেষ্ট ঘরটা। এক রাত কেন, 2-3 রাতও থাকা যায় আরামে। আমাদের বেশ ভালো লাগলো ঘরটা, আর সাথে পরিবেশ ঠিক যেমনটা আমরা খুঁজছিলাম। জানতে পারলাম ওনার নাম শিপ্পা রাই। শিপ্পা রাই বলল, সবজি ঘর পছন্দ হুয়া? শান্তনু বলল, হ্যাঁ পছন্দ তো হুয়া, কিন্তু কত লাগবে? সবজি 1400 টাকা। রামদা বলল, মানে 4 জনের মোট 1400 টাকা? শিপ্পা রাই হেসে বলল, নেই সবজি,
एक एक जन का 1400 টাকা। আমি বললাম, বলো কি, 1400 টাকা? না না, অনেক বেশি, এত টাকা আমরা দিতে পারবো না। তুমি ঠিক করে বলো কত দিতে হবে। এইভাবে খানিকটা দরদামের পর ঠিক হলো 1000 টাকা মাথা পিছু দিতে হবে। এই সব যখন চলছে তখন আমার চোখ পড়ল রাস্তার ঠিক ডান পাশের একটা বাড়ির দিকে। বাড়িটা অদ্ভুত সুন্দর, দোতলা, উপরে একটা ব্যালকনি, কিছু কিছু জায়গায় কাঠের কাজ, বেশ পরিষ্কার পরিপাটি। আমি শিপ্পা রায়কে জিজ্ঞাসা করলাম, কাকা, এই বাড়িটা কার? আপনার? শিপ্পা রায় বললেন, नहीं नहीं, मेरा नहीं, यहाँ कोई नहीं रहता हिसाब जी। আসলে পাহাড়ে এমন পরিত্যক্ত বাড়ি অনেক দেখা যায় যেগুলোতে এখন আর কেউ থাকে না, কিন্তু এই বাড়িটাতে কেউ থাকে না এমন মনে হয় না। আমি বললাম, কেউ থাকে না? দেখে তো মনে হচ্ছে না। শিপ্পা রায় বললেন, बहुत पुराना बाड़ी जी। एक साहिब रहता था यहाँ पे, वो मर जाने के बाद कलकत्ता का एक आदमी ने ये खरीद लिए थे, पर वो भी नहीं आता है। मतलब कभी कभार आता है, रहता नहीं है। ये देखभाल का जिम्मेदारी मुझ पर है। पर এই বলে চুপ করে গেল শিপ্পা রায়। রামদা বলল, पहाड़ क्या? শিপ্পা রায় একটু ইতস্তত করে বললেন, ये साफ सुथरा करने का जरूरत नहीं होता, कोई आकर कर जाता है। কেউ করে দিয়ে যায় মানে? पता नहीं साहब जी, आप लोग सामान নিয়ে আসুন, আমি নাস্তা का इंतजाम করছি। এই বলে শিপ্পা রায় চলে গেল। আমরা আবার নিচে গিয়ে গাড়ি ও নির্মলকে নিয়ে এলাম। তারপর একটু ফ্রেশ হয়ে গরম চায়ের কাপটা হাতে নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। দূরে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়টা হয়তো কার্শিয়াং। ঘরটার সামনে সুন্দর সুন্দর টবে নানান ধরনের গাছ, কিছু গাছে ফুল ফুটেছে। পাশেই শিপ্পা রাইয়ের ঘর। উনি আর ওনার স্ত্রী থাকেন। এক মেয়ে আছে, তবে সেই মিরিকের স্কুলে পড়ে আর ওখানেই থাকে। আসলে পাহাড়ে হোমস্টেগুলো এরকমই হয়। নিজেদের বাড়ির সাথে ওরা আরও একটা দুটো ঘর বানিয়ে রাখে, এই রকম টুরিস্টদের থাকার ব্যবস্থা করে। ফলে ওদের একটা এক্সট্রা ইনকামও হয়ে যায়। কিন্তু আমার চোখটা বারবার চলে যাচ্ছে ওই বাড়িটার দিকে, আর মনে জেগে উঠছে 1000টা প্রশ্ন। এমন সময় শিপ্পা রায় এসে বলল, सब्जी रन्ना होने में कुछ समय लगभी, चलिए थोड़ा सा घुमा के आते हैं। তা মন্দ নয়, আসলে ঘুরতেই তো এসেছি, আর এলাকার লোকের সাথে ঘুরলে এলাকাটার সাথে ভালোভাবে পরিচিত হওয়া যাবে। শিপ্পা রায় আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখালো। এখানে আরো রিসর্ট তৈরি হচ্ছে দেখলাম, মানে লোকজনের আনাগোনা ভালোই শুরু হয়েছে। আর হবে নাই বা কেন, ছবির মতো সুন্দর একটা গ্রাম। পাহাড়ি ঝর্ণা, নদী, ঝুলন্ত ব্রিজ, ভিউ পয়েন্ট সবকিছুই আছে। বছরের শেষ রাত উদযাপনের জন্য এখানেও প্রস্তুতি চলছে ভালোই। ফিরে এসে আমরা দুপুরের লাঞ্চ শেষ করে একটু বিশ্রাম নিলাম। ঘড়িতে তখন 3:15। খেয়ে নিয়ে আমরা আবার হাঁটতে বেরোলাম, কারণ দিনের আলো আর বেশিক্ষণ থাকবে না। পাহাড়ে ঝপ করে সন্ধ্যা নেমে যায়। আমাদের সাথেও ঠিক তাই হলো। ফিরে আসতে আসতে সন্ধ্যা নেমে গেল। রীতিমতো মোবাইলের টর্চ জ্বালিয়ে আমাদের ফিরতে হলো। রাতের বেলার পাহাড় আরো নিঝুম হয়ে যায়। শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। রুমে আসার সাথে সাথে চা চলে এলো, সঙ্গে স্ন্যাক্স। টুনি লাইট দিয়ে শিপ্পা রায় বেশ সাজিয়েছে বাড়িটা। দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমরা 4 জন 4টি চেয়ারে বসে আছি। একটু দূরে শিপ্পা রায় ও ওনার স্ত্রী
বসে আছেন। দূরে পাহাড়ের উপরের গ্রামের আলোগুলো দেখা যাচ্ছে। শিবপাড়াই এসে আমাদের মাঝে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে দিয়ে গেল। এদিকে নির্মল গিটারে গান ধরেছে। সবাই গান করছি, বেশ মজা করে ঘণ্টাখানেক সময় কাটল। হঠাৎ আমার চোখ পড়ল ওই বাড়িটার দিকে। মনে হলো বাড়িটার দোতলার ঘরের কাঁচের জানালার ওপাশে কেউ বসে আছে। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু ঠিক নিশ্চিত হতে পারলাম না। হয়তো ওটা কোনো কিছুর ছায়া, বা আমারই মনের ভুল। সবাই গানে মগ্ন বলে আমি কাউকে কিছু বলতে পারলাম না। এই বাড়ির টুনি লাইট আর ক্যাম্প ফায়ারের সামান্য আলো গিয়ে পড়েছে ওই বাড়িটাতে। আলো আঁধারিতে বেশ লাগছে দেখতে। আমরা বিকালে হাঁটতে বেরিয়ে আলোচনা করছিলাম, যদি একবার বাড়িটাতে যাওয়া যায় তাহলে মন্দ হয় না। আমি শিবপাড়াইকে বললাম, কাকা, বাড়িটার চাবি কার কাছে থাকে? শিবপাড়াই বললেন, मेरा पास ही है। আমরা কি একটু যেতে পারি বাড়িটাতে? আমার কথা শেষ করার আগেই নির্মল বলল, মানে একটু ঘুরে দেখতাম আর কি। ওই ব্যালকনি থেকে পাহাড় আরো সুন্দর লাগতো। শিবপাড়াই বললেন, सब्जी वो अंधेरा में जाना ठीक नहीं होगा। हमियों रात में नहीं जाते उस घर में। শান্তনু বলল, এই তো পাশেই, আপনি তো এখানেই আছেন, আমরা একটু ঘুরেই চলে আসব। শিবপাড়াই আমতা আমতা করে বলল, ठीक है, ले आते हैं चाबी। ঘর থেকে চাবি এনে আমার হাতে দিয়ে বেশ গম্ভীরভাবে বলল, सब्जी, ये घर थोड़ा अजीब है, कोई नहीं रह पाता इस घर में। जल्दी चले आना, हम थोड़ा बाजार जा रहे हैं। কথাগুলো শুনে আমার একটু ভয় লাগলো। আমি ওদের বললাম, থাক তাহলে, উনি যখন বারণই করছেন। নির্মল আমাকে থামিয়ে বলল, আরে পাশেই তো, ওই দেখা যাচ্ছে। চলো, ওরা একটু ওই রকমই বলবে, যাতে আমরা না যাই, উৎপাত না করি। চলো তো। রামদা আমাকে ব্যঙ্গ করে বলল, কেন মাস্টার, ভয় লাগছে? না, ভয় না, ঠিক আছে, চলো। চলো, আমি আছি তো সাথে, কোনো ভয় নেই। ব্যাস, এইটুকু ভরসাই যথেষ্ট, চলো। আমরা বাড়ির বারান্দায় উঠে দরজার তালা খুললাম। সবাই মোবাইলের আলো জ্বালিয়ে নিয়েছি। দরজাটা আস্তে আস্তে সরালাম। ভেতরে খুব বেশি জিনিস নেই, কিন্তু মনে হলো না যে বাড়িটাতে কেউ থাকে না। দেওয়ালে কারো একটা ছবি টাঙানো আছে। সেই অনেক দিন না ব্যবহার করা পুরানো ঘরের গন্ধ, ধুলোর গন্ধ, কিছুই নেই। হয়তো শিবপাড়াই পরিষ্কার করে রাখে। বুঝলাম এটাই বসার ঘর। পাশে আরও একটা ঘর রয়েছে। আমরা এবার ওই ঘরে গেলাম। এই ঘরটা তুলনায় ছোট, হয়তো রান্নাঘর হবে। এই ঘরেও তেমন কিছু নেই, শুধু একটা কাঠের আলমারি আছে। পাশেই একটা করিডোর, সেখানে একটা কাঠের সিঁড়ি। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উপরে আর একটা ঘর, এটাও ছোট। এর পাশে আরও একটা ঘর। এই ঘরটা বেশ বড়। ঘরে ঢুকেই আমার চোখ পড়ল একটা চেয়ারের দিকে। আরাম কেদারা টাইপের চেয়ার, আর চেয়ারটা রাখা আছে একটা বড় কাঁচের জানলার ধারে। আমি আস্তে আস্তে জানলাটার দিকে এগিয়ে গেলাম। মুহূর্তের মধ্যে আমার হার্টবিট বেড়ে গেল। আমরা যেখানে বসেছিলাম একটু আগে, জানলাটা ঠিক তার সামনে। মানে আমি একটু আগে যেটা লক্ষ্য করেছিলাম যে কেউ এখানে বসে আছে, সেটা হয়তো ভুল না।
তা না হলে চেয়ারটা ঠিক এই জানলার সামনে কেন রাখা আছে? আমি এই শীতের মধ্যেও দরদর করে ঘামছি। ওরা এইসবের কিচ্ছু জানে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এই চেয়ারে একটু আগে কেউ বসেছিল। শান্তনু এগিয়ে এসে চেয়ারটা দেখে বলল, তুমি দেখলে? হ্যাঁ, আমরা যখন গান করছিলাম তখন আমার মনে হলো কেউ এখানে বসে আমাদের আমাদের দেখছে। নির্মল একটু ব্যঙ্গ করে বলল, ও মনে হয়? আমার তো মনে হয় তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। জানতাম ওরা কেউ মানবে না, বেকার বলা। তখন রামদা চেয়ারটার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, আচ্ছা, চেয়ারটা ওইখানটাতে রাখা কেন? তা ওই দিকে ফিরে কেউ এখানে বসলে তো আমাদেরকে দেখতে পাবে। আরে আমি তো সেটাই বলছি। শান্তনু চিন্তিতভাবে বলল, এটা তো লক্ষ্য করিনি। না মাস্টার, শুভ কিন্তু ভুল কিছু বলেনি। সারা ঘরে কোথাও কিছু নেই, অথচ চেয়ারটা ঠিক জানলার সামনে, আর জানলার দিকে মুখ করে রাখা। আরে ছাড়ো তো, তোমরাও না। চলো ব্যালকনিতে, ভিউটা দেখি, চলো। আমরা সবাই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। সত্যি দারুণ ভিউ। আসলে অন্ধকারেরও একটা আলাদা সৌন্দর্য আছে। দূরে পাহাড়ে আলো জ্বলছে, নিস্তব্ধ পরিবেশ। নিচ থেকে বর্ষবরণের অনুষ্ঠানের গানের আওয়াজ ভেসে আসছে, সেই সাথে পাহাড়ি পেঁচার ডাক। সব মিলিয়ে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে। এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমি একটা সিগারেট ধরালাম। সেটাই কাউন্টারে শেষ করে আমরা ওই ব্যালকনিতে বসে পড়লাম। তারপর আবার শুরু হলো গান। বেশ অনেকক্ষণ এইভাবে আড্ডা চলছে। তখন শিপ্পা রাইয়ের গলার আওয়াজ পেলাম, সবজি, ও সবজি। আমি একটু উঁকি দিয়ে বললাম, হ্যাঁ বলো। খানা লগ গয়া, চলে আইয়ে। আমরা উঠে পড়লাম। নিচে নেমে গেটে তালা দিয়ে গেলাম খেতে। খাওয়া যখন শেষ হলো তখন রাত 11:30। আর একটু পর নতুন বছর। ঘরের বাইরে দাঁড়িয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি 12টা বাজার। অবশেষে কাউন্টডাউন শুরু হলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার বলে একে অপরকে জড়িয়ে ধরলাম। দূর থেকে হই হুল্লোড়ের আওয়াজ শোনা যাচ্ছে, বাজি ফাটছে। শিপ্পা রাই আমাদের হ্যাপি নিউ ইয়ার বলে শুতে চলে গেল। হ্যাপি নিউ ইয়ার। এমন বর্ষবরণের রাত আমাদের জীবনে এই প্রথম। পরিবার, বন্ধুবান্ধব, নিজের এলাকা থেকে এত দূরে এক নির্জন পাহাড়ি গ্রামে আমরা 4 জন। এটাও এক আলাদা অনুভূতি। কনকনে ঠান্ডা বাইরে, ক্যাম্প ফায়ারটাও নিভে গেছে। সবার ফোন মেসেজের রিপ্লাই দিয়ে আমরা শুতে চলে গেলাম। শরীর মারাত্মক ক্লান্ত। সারা দিনে কেউ বিশ্রাম নিতে পারেনি, তাই শোয়া মাত্র ঘুম এসে গেল। তখন কটা বাজে খেয়াল নেই, একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আওয়াজটাকে ইগনোর করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একটা সুন্দর গিটারের আওয়াজ ভেসে আসছে খুব কাছ থেকে। ভাবলাম, নির্মল কি এত রাতে আবার গিটার বাজানো ধরল? এই ভেবে নির্মলের খাটের দিকে তাকিয়েছি। দেখি নির্মল উঠে বসে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। বেশ আশ্চর্য হয়ে
নির্মল আমাকে বলল, শুনছো আওয়াজটা? আমি বললাম, হ্যাঁ, আওয়াজেই তো ঘুম ভেঙে গেল। আমি তো ভাবলাম মনে হয় তুমি গিটার বাজানো ধরলে। না না, পাগল নাকি? এত রাতে আমি গিটার বাজাবো? তোমার গিটারটা কোথায়? এটা বলা মাত্র নির্মল এদিক ওদিক তাকিয়ে গিটারটা কোথায় আছে দেখার চেষ্টা করল। আমিও দেখলাম, কিন্তু ঘরে গিটার নেই। নির্মল বলল, ওটা মনে হয় আমি ওই বাড়িতে রেখে এসেছি। আমাদের কথাবার্তা শুনে শান্তনু ও রামদাও উঠে পড়েছে। গিটারের আওয়াজটা তখনও শোনা যাচ্ছে। বেশ সুন্দরভাবে তালে তালে কেউ গিটার বাজাচ্ছে। যে বাজাচ্ছে সে বেশ ভালো গিটার বাজাতে পারে। নির্মল বলল, চলো তো বাইরে গিয়ে দেখি। আমরা চারজনে বাইরে এলাম। বাইরে এসে দাঁড়াতেই আমাদের আর বুঝতে অসুবিধা হলো না আওয়াজটা কোথা থেকে আসছে। আওয়াজটা আসছে ওই বাড়িটা থেকে। আমরা এর ওর মুখের দিকে চাইলাম, এখন কি করণীয় সেটা বোঝার জন্য। তখন শান্তনু বলল, কেউ নিশ্চয়ই আছে ওই বাড়ির মধ্যে। ভূত তো আর গিটার বাজাবে না। চলো তো গিয়ে দেখি আমার গিটারটা কে বাজাচ্ছে। না মানে এত রাতে কি ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে? সকালে গেলেই তো হয়। না না, ওই গিটার না নিয়ে আসলে আমার ঘুম আসবে না। আমি বললাম, চাবি তো শিপ্পা রায়ের কাছে। চাবি আমার কাছেই আছে। তখন তালা দিয়ে এসে চাবি আর ওনাকে দেওয়ার কথা খেয়াল ছিল না। আমরা আমাদের রুমের দরজায় তালা দিয়ে ওই বাড়ির দিকে এগোলাম। বাড়িটার যত কাছে যেতে লাগলাম গিটারের আওয়াজও তত বাড়তে লাগলো। আমরা বেশ আস্তে আস্তেই দরজার তালা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে বুঝলাম যে আওয়াজটা আসছে উপরের তলা থেকে। সেই কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে এলাম। গিটার তখনও বেজে চলেছে। আমাদের পায়ের আওয়াজ শুনেও লোকটা গিটার বাজানো থামাচ্ছে না কেন, এটাই বুঝে উঠতে পারলাম না। তারপর পাশের বড় ঘরটাতে ঢুকলাম। দেখলাম ঠিক সেই আরাম কেদারাতে একজন বসে আছে, জানালার দিকে মুখ করে, আমাদের দিকে পিছন করে। তার মাথার টুপিটা দেখা যাচ্ছে, সাহেবি টুপি। আমরা যে ঘরে ঢুকেছি এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনেই বাজিয়ে চলেছে। আমরাও চুপ করে দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝে উঠতে পারছি না। এমন সময় গিটার থামল। নির্মল বলল, আপনি তো বেশ ভালোই গিটার বাজান। আমি ভেবেছিলাম আমাদের গলার আওয়াজ পেলে লোকটা হয়তো চমকে উঠবে, কিন্তু লোকটা এক ফোঁটাও আশ্চর্য না হয়ে ঠিক ওইভাবে বসেই ধীরে ধীরে বেশ ভারী কর্কশ ভয়ানক গলায় বলল, বহু বছর পর আজ গিটার বাজানোর সুযোগ হলো। ওহো আচ্ছা, তা আপনি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, এটাই আমার বাড়ি। কিন্তু বাড়ির দরজায় তো তালা দেওয়া, আপনি কোথা দিয়ে ঢোকেন? সেই হাসি কোনো সাধারণ মানুষের হাসি হতে পারে না। আমার গা কাঁটা দিয়ে উঠল। তারপর বলল, তোমাদের গান বাজনা শুনছিলাম তখন, বেশ লাগছিল। মানে আপনি তখন এই চেয়ারটাতে বসেছিলেন? হ্যাঁ, এইখানে বসেই শুনছিলাম। আমি যে তখন ঠিক দেখেছিলাম সেটা এবার সবাই বুঝতে পারল। সবাই আমার দিকে তাকালো। তারপর রামদা বলল, কিন্তু শিপ্পা রায় যে বলে এই বাড়িতে কেউ থাকে না। লোকটা আবার হাসল, এবার আরো জোরে।
তারপর বলল, ও সব জানে, কিন্তু কাউকে বলে না। তোমরা আলোগুলো বন্ধ করো। আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছিল। ওনার কথায় আমরা লাইটগুলো বন্ধ করে দিলাম। শান্তনু বলল, আমরা সন্ধেবেলা একবার এখানে এসেছিলাম, তখন আপনি... লোকটা শান্তনুকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, জানি জানি। তখন আমি পাশের ঘরে ছিলাম। মহিনের ঘোড়াগুলির কথা দিয়া বন্ধু ফিরা না আইলা, ওই গানটা আমার খুব প্রিয়। কত স্মৃতি মনে করিয়ে দেয় গানটা। তখন ওই স্মৃতিচারণই করছিলাম। কিন্তু আমরা তো প্রায় সব ঘরেই গিয়েছিলাম, আপনাকে তো দেখলাম না। আপনি কোথায় ছিলেন? এই জন্যই তো তোমরা মানুষ আর আমি। এই বলে লোকটা চুপ করে গেল। এই কথা শুনে আমাদের চোখ বড় বড় হয়ে গেল। ঠান্ডা যেন আরো বেড়ে উঠেছে এই ঘরের মধ্যে। আমাদের কি করণীয় আমরা বুঝে উঠতে পারছি না। হঠাৎ নির্মল বলল, আপনি তাহলে কি? অমানুষ। বলেই লোকটা একটা অট্ট হাসি দিল। সেই হাসি শুনলে যে কারোর হার্ট অ্যাটাক হতে বাধ্য। কখনো এমন হাসি আমরা শুনিনি। আমরা বুঝলাম এখানে আর আমাদের থাকা চলবে না, এবার বেরোতে হবে। লোকটা যে কে সেটা আমরা এখনো ঠিক বুঝতে পারলাম না। মনে হাজারটা প্রশ্ন জাগছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর না পেলেও খুব একটা ক্ষতি হবে না। আগে এখান থেকে যেতে হবে। লোকটা এখনো একবারও আমাদের দিকে ফিরে তাকায়নি। ওই জানলার দিকে মুখ করে বসে আমাদের সাথে কথা বলে যাচ্ছে, একবারও নড়ছে না। কে এই লোকটা? চোর না খুনি? এখানে এসে হয়তো গা ঢাকা দিয়ে রয়েছে, আর ওই শিবপাড়াই হয়তো সব জানে। ঘরে হয়তো আরো কোনো গোপন ঘর আছে, বা বাইরে যাওয়ার জন্য হয়তো আলাদা কোনো রাস্তা আছে। এরকম হাজারটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘরের মধ্যে তখন শ্মশানের নিস্তব্ধতা, শুধু আমাদের চারজনের নিঃশ্বাসের আওয়াজটাই পাওয়া যাচ্ছে। এমন সময় নির্মল বলে উঠল, আমার গিটারটা নিতে এসেছিলাম, আসলে তখন ভুল করে রেখে চলে গেছিলাম। নিয়ে যাও। এরপর নির্মল যেই গিটারটার দিকে এগোতে গেছে, তখন কাঠের সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠে আসার আওয়াজ শোনা গেল। দরজা আমরা খুলে রেখেই এসেছিলাম। কে ঢুকে পড়ল ঘরে আবার। সেই সাথে আমরা আরও একটা আওয়াজ শুনতে পেলাম, কেউ যেন ছাদের উপর ঝাঁপালো। তারপর তারপর মনে হলো কেউ হাঁটছে ছাদের উপর দিয়ে। সিঁড়ির পায়ের আওয়াজটা আস্তে আস্তে আমাদের ঘরের সামনে এসে থামল। আমরা দরজার দিকে তাকিয়ে আছি। বুঝতে পারছি কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। আমরা অপেক্ষায় আছি লোকটা হয়তো ঘরের মধ্যে আসবে, কিন্তু না। তখন একটা মুহূর্ত আমাদের কাছে এক এক ঘন্টা। ওইখানে দাঁড়িয়েই লোকটা তার ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, এরা কারা? আগন্তুকের কথার মধ্যে একটা সাহেবী টান আছে। ভিতরের লোকটি তখন বলল, শিবপাড়াইয়ের অতিথি। আমরা এতক্ষণ দরজার বাইরে লোকটার দিকে তাকিয়েছিলাম। ঘাড় ঘুরিয়ে চেয়ারে বসা লোকটার দিকে তাকাতেই চমকে উঠলাম। লোকটা চেয়ার নিয়ে আমাদের দিকে ঘুরে বসেছে, কিন্তু কখন ঘুরে বসলো আমরা তো কিছুই বুঝতে পারলাম না। কোনো আওয়াজও হলো না। কি ঘটছে আমাদের সাথে আমরা বুঝতে পারছি না, কিন্তু এখনো লোকটার মুখ দেখা যাচ্ছে না। টুপির ছায়াতেই মুখের পুরোটা ঢাকা পড়ে গেছে। শিবপাড়াইয়ের বাড়ির টুনি লাইটের আলোয় ঘরটা হালকা আলোকিত। আমার গা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। বার কয়েক ঢোক গিলে বললাম, ইনি কে? চেয়ারে বসা লোকটা বলল, আমার বিদেশি বন্ধু।
এই বাড়ির আগের মালিক। আমি এক পা পিছিয়ে গেলাম বন্ধুদের দিকে। আমরা প্রায় দেয়ালের সঙ্গে ঠেসে দাঁড়িয়ে আছি। শিবপাড়াই বলেছিল এই বাড়ির মালিক মারা গেছে। তাহলে কি? এমন সময় শান্তনু জিজ্ঞাসা করল, বাড়ির মালিক তো শুনেছিলাম মারা গেছে। বাইরে থেকে লোকটা বলল, ঠিকই শুনেছ, আমি অনেক দিন আগেই মারা গেছি। দেখলাম লোকটা ঘরের মধ্যে ঢুকছে, আর চেয়ারে বসা লোকটাও উঠে দাঁড়িয়েছে। আমি বললাম, টর্চ জ্বালাও, টর্চ জ্বালাও। সবাই তাড়াতাড়ি করে পকেট থেকে যে যার মোবাইল বার করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সামনে ধরতে দেখি সামনে সামনে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। নির্মল তোতলাতে তোতলাতে বলল, কোথায় গেল ওরা এর মধ্যে? এই ভূত নাকি রে ভাই? আমার কিন্তু খুব ভয় লাগছে। তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে, এ তো ভুতুরে বাড়ি। তাড়াতাড়ি নিচে এসো। বলে রামদাস সিঁড়ির দিকে এগোতে লাগলো। আমরাও দেরি করলাম না, সঙ্গে সঙ্গে রামদার পিছু নিলাম। কিন্তু সিঁড়ির মাঝখান অব্দি গিয়ে আর এগোতে পারলাম না। দেখি নিচে সিঁড়ির মুখে কয়েকজন দাঁড়িয়ে আছে। ফ্ল্যাশ লাইটের আবছা আলোয় দেখলাম তারা আমাদের দিকে তাকিয়ে। তাদের মুখগুলো সব ফ্যাকাশে, দেখে মনে হয় শরীরে কোনো রক্ত নেই। কালো রঙের লম্বা ঝুলের জামা সবার গায়ে, চোখগুলো সাদা ধবধবে, কেমন হিংস্রের মতো চেয়ে আছে আমাদের দিকে। ওদের মধ্যে থেকে কেউ কর্কশ ও ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, কেন এসেছিস এখানে? আমাদেরকে শান্তিতে থাকতে দিবি না? নির্মল ভয়ে ভয়ে বলল, আমরা গিটারটা নিতে এসেছিলাম, আর আসবো না কখনো। দেখি লোকগুলো সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে আসছে, কিন্তু তাদের কারোর পা চলছে না। মনে হচ্ছে যেন তারা হাওয়ায় ভেসে আসছে। এমন সময় আমাদের সবার ফোনের ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেল একসাথে। আমরা কি করব বুঝতে না পেরে আবার পেছন দিকে ফিরে বড় ঘরটার মধ্যে ঢুকে পড়লাম। মাস্টার, কি করব মাস্টার? ওরা তো উপরে উঠে আসছে। নির্মল আতঙ্কে বলে চলেছে, আপনারা কারা? আমরা তো শুধু গিটারটা নিতে এসেছিলাম, আমাদের যেতে দিন, আমাদের অনেক দূরে বাড়ি। শান্তনু চিৎকার করছে, শিবপাড়াই, শিবপাড়াই, শিবপাড়াই বাঁচাও, শিবপাড়াই, শিবপাড়াই বাঁচাও। হঠাৎ আমাদের মুখের সামনে উপর থেকে একটা কিছু ঝুলে পড়ল। দেখলাম এক বিভৎস রূপ একজন মহিলা। সে ঝুলছে উল্টোভাবে, তার চুলগুলো মেঝে ছুঁয়ে ফেলেছে। ভয়ঙ্কর ভাবে সে মিহি গলায় হেসে উঠল। সেই আওয়াজ শুনে আমরা ছিটকে পড়লাম জানলার কাছে। আমরা আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো আবার জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের সবার মোবাইল সুইচ অফ হয়ে গেছে। এর মধ্যে সেই কালো ড্রেস পরা লোকগুলো ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ছাদ থেকে ঝুলতে থাকা মহিলাটি লাফিয়ে এসে পড়ল আমাদের সামনে। আমরা ওই কাঁচের জানলায় গিয়ে বারবার বাড়ি দিচ্ছি আর বাঁচাও করে চেঁচাচ্ছি। কে আছো? আমাদের বাঁচাও। শরীরে আর জোর পাচ্ছি না, মনে হচ্ছে মৃত্যু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর হয়তো বাড়ি ফেরা হবে না। হঠাৎ করেই মুহূর্তের মধ্যে বাড়ির জন্য মনটা খুব খারাপ হয়ে উঠল। ঘরের মধ্যে জনা দশেক কালো মূর্তি দাঁড়িয়ে আছে। তাদের চোখের দিকে তাকানোর সাহস আমাদের নেই। আমরা চারজন গা ঘেঁষাঘেঁষি করে জানলার সামনে এসে দাঁড়িয়েছি আর প্রাণপণে চিৎকার করছি, শিবপাড়াই বাঁচাও, শিবপাড়াই। আর আমি জোরে জোরে কাঁপা গলায় হনুমান মন্ত্র পাঠ করে চলেছি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিশূল কৌজাগর রামদূত তুমি অতি বলশালী। কালো মূর্তিগুলো আমাদের আরো কাছে এসে গেছে। সেই বিভৎস মহিলাটি হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে। এমন সময় নিচ থেকে শিবপাড়াইয়ের আওয়াজ, सब्जी, ओ सब्जी, आप लोग किधर गए? আমরা সবাই কাঁচের জানলায় জোরে বাড়ি মারতে মারতে বললাম, এই যে আমরা এখানে
এখানে। उधर क्या करे आप इतनी सुबह? পিছনে তাকিয়ে দেখি ঘরের ভেতরের লোকগুলো হঠাৎ করে উধাও হয়ে গেছে। ঘরটা আবার শান্ত। জানলা দিয়ে দেখা যাচ্ছে আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে ব্যালকনিতে গেলাম। দেখলাম শিবপাড়াই নিচে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে বলল, नीचे आइए, नीचे आइए। নিচে যেতে আমাদের ভয় লাগছে। আবার যদি সিঁড়ির ওখানে কেউ দাঁড়িয়ে থাকে। নিচের ঘরগুলোতে অন্ধকার। এদিকে আমাদের ফোনগুলোর সুইচ অফ। নির্মল বলল, আপনি একটু উপরে আসুন না, আমাদের নিচে যেতে ভয় লাগছে। मना किया था आप लोगों को, पर आप लोगों ने सुना नहीं। रुकिए रुकिए, हम आ रहे हैं। বলে শিবপাড়াই নিচের ঘরে ঢুকল। তারপর উপরের ব্যালকনিতে এসে দাঁড়ালো। আমাদের দিকে ভালো করে তাকিয়ে বলল, आप लोग क्यों आए इधर? রামদা বলল, সব বলছি, আগে নিচে চলো। শিবপাড়াইয়ের পিছনে পিছনে আমরা বাইরে আসলাম। যেন একটা নতুন জীবন ফিরে পেলাম। আমরা যেমন আতঙ্কিত, সেই সঙ্গে আমাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে যে আমরা বেঁচে গেছি। এরকম হানাবাড়ির গল্প আমরা আগেও অনেক শুনেছি, কিন্তু সেটা যে কখনো আমাদের সঙ্গে ঘটবে তার স্বপ্নেও ভাবিনি। শিবপাড়াইয়ের ঘরের বারান্দায় বসে আমরা সব ঘটনা খুলে বললাম। আমাদের কাছ থেকে সবকিছু শুনে তিনি বললেন, সবজি, এই ঘরে রোজ এরকমই হয়। অনেক লোক আসে বাইরে থেকে, তারা কেউ মানুষ না। রাতের বেলায় বাড়িটা অস্থির হয়ে ওঠে, আবার সকালে পুরো শান্ত। আপনার আপনার ভয় লাগে না এখানে থাকতে? নেই, ওরা কখনো আমার কোনো ক্ষতি করেনি। বাড়িওয়ালা আমার কাছে চাবি রেখে যেত। পরে একদিন শুনলাম যে তিনি মারা গেছেন। তারপর থেকে এ বাড়িতে আর কেউ আসে না। আচ্ছা, আপনি জানলেন কি করে যে আমরা ওই বাড়িতে আছি? আমার তো সকাল সকাল ঘুম ভেঙে যায়, কিন্তু আজ একটু বেশি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল কেন বুঝলাম না। মনে হলো কেউ আমাকে ডাকছে। তারপর বাইরে এলাম। আপনাদের ঘরের কাছে গিয়ে দেখি আপনাদের ঘরে তালা বন্ধ। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু সকালে आप लोग किधर গেলেন? उसके बाद এ বাড়ির দিকে তাকিয়ে দেখি এ বাড়ির দরজা খোলা। তখন মনে হলো যে আপনারা হয়তো এই বাড়িতে এসেছেন। আমরা যে চিল্লাচিল্লি করছিলাম সেটা কি তুমি শুনতে পেয়েছিলে? নেই, কিছু তো শুনতে পাইনি। এদিকে বেশ ভালোই সকাল হয়ে গেছে। কটা বাজবে? হয়তো 6টা বাজে। পাখি ডাকা শুরু করে দিয়েছে। মিষ্টি একটা রোদ এসে পড়েছে আমাদের গায়ে। বাড়িটার দিকে তাকানোর সাহস আমার আর নেই। আমি শিবপাড়াইকে বললাম, একটু চা হবে? কিছুক্ষণের মধ্যেই চা ও ব্রেকফাস্ট চলে এলো। আমরা ততক্ষণে ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেরি করব না, সকাল সকালে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট শেষ করে আমরা ড্রেসপত্র পরে বাইরে এসে দাঁড়ালাম। শিবপাড়াই ও ওনার স্ত্রীকে বিদায় জানিয়ে বেরোতে যাব, তখন শিবপাড়াই বললেন, সবজি, আপনাদের গিটার কোথায়? আমরা একটু হাসলাম মিটিমিটি। তারপর নির্মল বলল, গিটার আর নেব না, ওটা ওই বাড়িতেই আছে, ওখানেই থাক। শুনছিলেন লেখক শুভজিৎ সাহার কলমে হাড় হিম করা ভয়ের গল্প বঙ্কুলম। গল্পপাঠ এবং বিভিন্ন চরিত্রে দেবাঞ্জন, অতনু, সৌরভ রায়, সাগর নীল। প্রচ্ছদ, শব্দ সংযোজন এবং আবহে তরঙ্গ স্টুডিও। পরিচালনা ও পরিবেশনায় টিম প্রেত চরিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শীঘ্রই ফিরছি আবার এক হাড় হিম করা ভয়ের গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন,
এবং শুনতে থাকুন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়।